ওদের বসার জায়গা দাও না, চেয়ার। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন 89 এখানে। এরকম তুলসী গাছ। আমি আবার এসব করি, আমাদের এখানে আচ্ছা। প্রতিদিন সন্ধ্যা দেয়। আচ্ছা, আমি যখন সন্ধ্যাবেলায় আসি, মানে তুলসী মঞ্চ এটা। হ্যাঁ, হ্যাঁ তুলসী মঞ্চ। আমার এখানে দেখো কারি পাতার গাছ আছে। হ্যাঁ এগুলো আগে দাদার ইট বালি থাকতো। হ্যাঁ তারপর আমি বললাম তোর তো দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে, কি আর করবি, আমায় দিয়ে দে। বলে আমি এখানে দেখো এটা আম গাছ, ওটা হচ্ছে জাম গাছ, হ্যাঁ আম গাছও আছে, নারকেল গাছ, হ্যাঁ কারি পাতার গাছ, হ্যাঁ। তারপর তুমি দেখো নিম পাতার হ্যাঁ। গাছ, জবা ফুলের গাছ। হ্যাঁ এটা দেখো আম গাছ, হ্যাঁ। যেটা আমাদের দেখো কুড়িয়ে এসছে, আম গাছ। শান্তনু কুড়িয়ে এসছে গো, এবার যেন হয় আম গাছ। হ্যাঁ এটা তো পলাশ ফুলের গাছ ছিল, হ্যাঁ। কৃষ্ণচূড়া আর রাধাচূড়া। এইটা আম গাছ, এটা শিউলি গাছ। হ্যাঁ এগুলো হচ্ছে সমস্ত ফুলের পুজোর উপকরণের যা যা দরকার একদম। প্রতিদিন পাই আমি। আমার অনেকগুলো জবা ফুলের গাছ আছে। দিদি এখানেও তো একটা বনসাই দেখছি, এইগুলো হয়তো ফল হয়েছে একদম। হ্যাঁ, বনসাই আছে। হ্যাঁ এগুলো ফরেস্ট থেকে কখনো কখনো দিয়ে যায়। আচ্ছা। এটা টেম্পোরারি। হ্যাঁ বাট যেগুলো আমার লাগানো আছে সেগুলো আমার। হ্যাঁ যেমন এই গাছটা ধরো ঝড়ে একবার ভেঙে পড়েছিল, আচ্ছা, আমি এইটা ধরে নিয়ে গিয়ে লাগিয়ে দিয়েছিলাম। হ্যাঁ গঙ্গার ধারে কৃষ্ণচূড়া গাছটা, ওটা ঝড়ে ভেঙে পড়েছিল। হ্যাঁ। আমার ঘরে যখন ধাক্কা হ্যাঁ, দিয়েছিল, হ্যাঁ। ভেঙে পড়েছিল, তখন আমি অর্ধেক নিয়ে গিয়ে লাগিয়ে দিয়েছিলাম। হ্যাঁ। বাট হয়ে গেছে। আমি জিনিসপত্র বেশি রাখতে পছন্দ করি না। আমার থাকার ঘর, এটাই আমার খাবার ঘর, এটাই আমার বেডরুম, এটা আমার খাবার টেবিল, মানে এটাই সব। আর বলতে পারো আমার কিছু বই আছে, আমার কিছু দেবদেবী আছে, আর আমার ওটা সেতার আছে, আমার ভেতরে একটা গিটার আছে, আমার সিনথেসাইজার। হ্যাঁ, ও ওই তো। হ্যাঁ। আমি তো প্রথমে শুনে ভাবছিলাম যে ওই সাপ সাপ খেলানো হয় না, বাঁশি, নাগিন বাঁশি, ওই টাইপের। তারপরে ভালো করে সুরটা একটু বোঝার চেষ্টা করলাম। তো দর্শক, আমি জানি না আপনারা কতজন কী সব দেখেছেন। আজকে এই চ্যানেলে রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা লম্বা ইন্টারভিউ বা ওই স্মৃতি কথা যাই বলে না কেন, এই টাইপের একটা হয়েছে। সুমন দে উনি কালীঘাটের বাড়িতে গেছেন, বাড়িতে ঢুকেছেন, বাগান না, ওই খালপাড়ে যে অংশটা, যেটা শুভেন্দু অধিকারী বলেন যে জোর করে দখল করে রাখা, ওখানে সব গাছপালা কী সব আছে, আম গাছ, জাম গাছ। আগে দাদা ইট বালি কি রাখতেন নাকি জানি না, দাদা কি করতেন। তো এসব বলেছেন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন, আর বাড়িতে ঢুকে দরজার সামনে দাঁড়িয়েও সব বক্তব্য রেখেছেন। এবং সুবন্ধে খুবই একটা হোমওয়ার্ক করে গিয়েছিলেন, অতীতের সব কী সব ঘটনা, পলিটিক্যাল ইতিহাস, ছবি টবি সব নিয়ে গিয়ে ওনাকে প্রশ্ন করেছেন, এই ছবিটা, এই ঘটনাটা একটু বলুন, ওই ছবিটা এটা কবেকার, কী বিষয় বলুন। এই করে করে লম্বা একটা ইন্টারভিউ উনি করেছেন, একেবারে খুব ক্যাজুয়াল ভাবে, হাঁটতে হাঁটতে, বসতে বসতে, মানে বসে বসে, ঘুরে ঘুরে এইসব করেছেন। একটা লম্বা ইন্টারভিউ হয়েছে, আমি দেখছিলাম। যেহেতু আমি এবিপির এই ধরনের সব ইন্টারভিউয়ের একটা মানে চর্চা করে থাকি, বড় বলতে ইনাকে আর কি বড় বললে হয়তো আপনারা আবার রাগ করবেন, তবুও রাজ্যের মুখ্যমন্ত্রীও সেই জন্য কথাটা বলে ফেললাম। তো আমি যেহেতু একটা চর্চা করি, আমি দেখছি আপনাদের মধ্যে অনেকে আমাকে নক করেছেন, দাদা দেখেছেন এবিপিতে আজকে কী দেখানো হচ্ছে এবং কিভাবে দেখানো হচ্ছে, আপনার মতামত চাই। তো যখন মতামত চান তো আমাকে মতামত দিতে হয়, তো সেই জন্য আর কি বলতে আসা। যদি আমি শর্টকাট বলতে চাই তাহলে আমি একটা কথা বলবো, আমি দেখছি সুমন দের সম্পর্কে অনেকে কমেন্ট করছেন যে আপনি আজকে কি করছেন, কি ইন্টারভিউ হচ্ছে, এত মানে এইরকমভাবে দেখানোর কী বা উদ্দেশ্য। তারপরে যে কথাগুলো বলছেন, যে ঘটনার কথাগুলো বলছেন, ঘটনার সঙ্গে যে তথ্যগুলো উনি দিচ্ছেন, সেগুলো সব ঠিক তথ্য দিচ্ছেন, ওনাকে এতই বা কেন বলতে দিচ্ছেন, আমি দেখছি অনেকে কমেন্ট করছেন।
হঠাৎ করে ভোটের মুখে কেন ওনাকে এত বিরাটভাবে দেখানোর চেষ্টা, একটা বিরাট গুণী মানুষ এইভাবে দেখানোর চেষ্টা, কি উদ্দেশ্য আছে? আবার যে যার যেমন আরও কিছু বলা, হাউসকে দেখে যেই হচ্ছে এবিপি ঠিক ভোটের সময় এরকমভাবে একজনকে মহৎ করে দেখানোর চেষ্টা করছে, তার পলিটিক্যাল ফায়দা, তার পক্ষে যাতে পলিটিক্যাল বিষয়টা ভালো হয়ে যায়, ইমেজটা ভালো হয়ে যায়, আমি দেখছি ওটাকে বলছেন। দেখুন দর্শক, আপনারা যে যার মতো করে বলবেন, আমরা মিডিয়া জগতের লোক, আমরা এটুকু মনে করি প্রত্যেকটা মিডিয়ার তার স্বাধীনতা আছে, সে কীভাবে খবর করবে, কীভাবে কী প্রেজেন্ট করবে। মিডিয়ার কাছে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তার ভিউয়ার, তার দর্শকের চাহিদা অনুযায়ী কতটা পূরণ করতে পারছে, টিআরপি যদি আমরা বলি, এটা হচ্ছে মিডিয়ার কাছে প্রথম লক্ষ্য। হয়তো বলবেন এই লক্ষ্যের বাইরেও এখন অন্য লক্ষ্য এসে গেছে, যারা যেমন পয়সা দিবে সেই মতো করে খবর প্রেজেন্ট করা, এরকম মিডিয়ার একটা অংশ করে। কিন্তু এবিপিকে আমি একটা কথা বলবো, বিভিন্ন সময় এবিপির সম্পর্কে আপনারা প্রশ্ন তুলেছেন, যেমন এটা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। তবে একটা কথা কিন্তু আপনাদের সকলকে মানতে হবে যে সেই এবিপি শুরু হয়েছিল কত বছর আগে, আজকের দিনেও এবিপি আছে, কিন্তু টিআরপি, দর্শক সংখ্যার যে বিচার, সেই নিরিখে এখনও কিন্তু 1 নম্বরই আছে। যে যাই সমালোচনা করুন, যে যাই বলুন, দিনের শেষে সেই একবার হলেও এবিপি দেখবেন, এটা একটা অদ্ভুত ব্যাপার। আর এবিপির দেখুন কিছু টকশো, কিছু প্রশ্ন, কিছু ইত্যাদি নিয়ে প্রশ্ন থাকতে পারে আপনাদের, কিন্তু একটা খবরকে সব দিক দিয়ে প্যাকেজ করে যে প্রেজেন্টেশন, সেদিক দিয়ে কিন্তু এবিপি একটা জায়গা দখল করে রেখেছে। ফলে সেই জন্যে এবিপির খবরের ব্যাপারে মানুষের একটু, যে অন্য চ্যানেল দেখালেও যে এবিপি কি দেখাচ্ছে দেখি, একটা কৌতূহল আছে, বা বিশ্বাসযোগ্যতা যদি বলে থাকেন সেটাও। আরও পরে পরে সব চ্যানেল এসছে, নিজেদেরকে বড় করেই দেখানোর চেষ্টা করেছে, কিন্তু টিআরপি বা দর্শকের বিচারের নিরিখে এবিপিকে টপকে গেছে এরকম চ্যানেল কিন্তু দেখতে পাইনি। সুতরাং আপনাদেরকে এটা ভাবতে হবে যে যতই আমরা যাই বলি, যতই আমরা সমালোচনা করি, এবিপির একটা কোর দর্শক বা এবিপির একটা মানে গ্রহণযোগ্যতা যাই বলি না কারণ, এটা কিন্তু থেকে গেছে। আমি জানি আমি এই কথা বলছি বলেও আপনারা কেউ আমার বিরুদ্ধে মন্তব্য করবেন, কিন্তু আমি এটাও জানি ঠিক আবার এবিপি দেখবেন। কিছু মানুষ হয়তো দেখেন না, সে সব মানুষই দেখবেন আমি সেটা কখনো বলছি না, সব মানুষই দেখবেন না সেটা আমরা কখনো বলছি না। তবু এবিপি যেহেতু একটা মিডিয়া হাউস বহুদিনের, এরা নিউজের গভীরতা অনেকটাই বোঝে, এডিটোরিয়াল পলিসি অনুযায়ী কখনো কখনো হয়তো প্রশ্ন তৈরি হয়, কিন্তু ওই খবর দেখানোর ক্ষেত্রে এবিপির প্রতি কিন্তু অনেকেই ভরসা করে থাকেন। তো সেই জন্যে আমি নিজেও এবিপি ফলো করি, দেখেছেন আপনারা, বুঝতে পারেন, কারণ আমি এবিপির খবর নিয়ে অনেক সময় খবর করি। ফলে সেদিক দিয়ে আমি একটা কথা বলতে চাই দর্শক, সেটা হচ্ছে যে আমি সুমনদের আজকের এই প্রোগ্রামটাকে দেখে একটা কথা বলবো যে সুমন দে কিন্তু খুব বুদ্ধিমান লোক, খুব বুদ্ধিমান লোক। কেন কথাটা বলছি, আমি আজকের ইন্টারভিউ দেখছিলাম, আজকের প্রশ্ন দেখছিলাম, আর উনি যখন স্টুডিওতে থাকেন, অন্যান্য মানে যখন সব ইন্টারভিউ করেন, তখন ওনাকে অন্য রকম দেখি। আজকে কালীঘাটে উনি গেছেন একরকম দেখছি, কিন্তু উনি যখন স্টুডিওতে থাকেন তখন মনে হয় ঠিক এই এক বাটি এটা নিয়ে বসেন, এটা কি বলুন তো, নুন, কাঁচা নুন, দগদগে ঘায়েতে নুনের ছিটা দেওয়া। উনি খুব একটু করেন, খুব সফটলি ছিটাটা মারেন। আরও অনেক মিডিয়া আছে হই হই করে যতটা না নুন ছড়ান তার থেকে বেশি তার ভঙ্গি দেখান। আর সুমন দে হচ্ছেন নরম প্রকৃতির, নুনটা ছেটান হালকাভাবে, টুক করে, স্টুডিওতে থাকলে নুন ছেটান। কিন্তু আজকে যখন কালীঘাটে গেছেন, আজকে ওনার সম্পর্কে যদি আমার একটা বক্তব্য রাখতে বলেন, ওনার সম্পর্কে আমার অ্যাসেসমেন্ট, আমার কোথাও মনে হয়েছে আজকে কালীঘাটে গেছেন উনি কিন্তু আজকে এটা নিয়ে গেছেন, একটা বড় বোরোলিনের ডাব্বা নিয়ে গেছেন, এটা আমার কোথাও মনে হয়েছে। উনি আজকে যেভাবে প্রশ্নগুলো করেছেন তাতে করে উনি অনেকটাই সন্তুষ্ট হয়েছেন, প্লিজড হয়েছেন। কিছু ক্রস কোশ্চেন করেছেন, কিন্তু যতটা ক্রস কোশ্চেন করেন স্টুডিওতে ততটা কিন্তু কালীঘাটে করেননি। এখন এর পেছনে ওনার আরও অন্য কোনো বড় ভাবনা থাকতে পারে। একজনকে যদি একটু বোরোলিন লাগিয়ে দেওয়া যায়, বাকি যারা আছেন তাদের বিষয়ে প্রশ্ন তুলে আমার কাজটা আমি করে যাব। একজনকে না হয় একটু বোরোলিন দিলাম, বাকিদেরকে নুনের ছিটা দিয়ে, ওনার দলে তো আর অনেক লোক তো আছেন, তো তাদেরকে দিয়ে আমি কাজটা আমি হাসিল করে দেবো।
তাদেরকে দিলে আমার কাজটা তো, আমার লক্ষ্য তো পূরণ হয়ে যাবে, আমার তো হাসিল হয়ে যাবে না, বাকি যে আমি যা প্রশ্ন আমার আছে সেগুলো তো আমি করতে পারবো। সুতরাং তো অসুবিধা কী আছে, একটা বোরোলিনের ডাব্বা যদি কালীঘাটে দিয়ে আসি, তাহলে আমি ওখানে বোরোলিন দিয়ে দিলে বাকিদেরকে আমি নুনের ছিটা দিয়ে আমি আমার টিআরপি তুলে নেবো, কাজ করে আমি আমার এটা করে দেবো। তো আমার মনে হয় এটা বুদ্ধিমানের কাজ। মিডিয়াতে একটা কথা আছে জানেন তো, যে কখনো একেবারে টপ যিনি আছেন, টপ, তাকে ডিরেক্টলি অ্যাটাকটা করবে না। তুমি তাকে ডিরেক্টলি অ্যাটাক করলে তাহলে তোমার টোটাল কাজটা হ্যাম্পার হয়ে যাবে। তুমি তাকে একটু মলম লাগিয়ে দাও, বাকিগুলোকে একবারে করে দাও, বাকিগুলোকে একবারে ধুয়ে দাও। আর একটা কথা আছে, এটা পুলিশের ব্যাপারে একটা কথা আছে, যে পুলিশকে তুমি যত পরে ঝেড়ে দাও প্রথম থেকে, মানে ধরুন 2 মিনিটের একটা প্যাকেজ, পুলিশ এই করেনি, সেই করেনি, কেন করেনি, অমুক করেনি বলে ঝেড়ে দাও, লাস্ট লাইনটা এমন দিয়ে দেবে যেন একটা মলম থাকে, যে পুলিশ একাই বা কী করবে, পুলিশের যা তাতে সম্ভব কি, সেটা নিয়ে রয়ে গেল প্রশ্ন, বলে একটা লাস্ট লাইন মলম দিয়ে দাও। এটা মিডিয়ার পলিসি, কারণ মিডিয়াকেও ভাবতে হয় যে আমাকে আমার কাজটা কন্টিনিউ করতে হবে, মানে সব বিষয়টা বের করে নেবো কিন্তু লাস্টে একটা মলম লাগিয়ে দেবো যাতে করে আমার কাজের জায়গাটা স্মুথ থাকে। তো যাই হোক, আমার আজকে কোথাও মনে হয়েছে যে সুমন দে গেছেন কালীঘাটে একটা বোরোলিনের বড় ডাব্বা নিয়ে, যত ক্ষত আছে আর আছে, এমন প্রশ্ন, এমন ওনাকে ওনার মতো করে ডানা মেলতে দিয়েছেন, উনি খুব খুশি হয়েছেন, উনি ওনার মতো করে বলে গেছেন, মানে এরকম সুযোগ খুব কম পান, তো উনি খুশি হয়েছেন। তো এই হচ্ছে সুমন দে সম্পর্কে আমার অ্যাসেসমেন্ট। তবে এটুকু বলবো, মিডিয়া পার্সন হিসেবে লোকটি কিন্তু খুবই বুদ্ধিমান, এটা নিয়ে নিশ্চয়ই আপনাদের মনেও প্রশ্ন নেই। কখন কি করতে হবে, কখন নুনের ছোটা, কখন বোরোলিন, এদিক দিয়ে উনি কিন্তু মাস্টারপিস। তো আজকে বোরোলিনটা বেশি মানে দিয়েছেন, নুন কেউ যদি নুনের একটু ছিঁড়ে ফোটা পেতে পারেন, কিন্তু আমার বোরোলিনটা বেশি লেগেছে আজকে। ওকে, তো এই হচ্ছে দর্শক আমার অ্যাসেসমেন্ট আজকের প্রোগ্রাম সম্পর্কে। বাকি উনি যেসব কথা বলেছেন, অনেক মিথ্যা তথ্য আমার কোথাও মনে হয়েছে। বলেছেন যে আমার মা খাস খবর দেখতে ভালোবাসতেন, সব সময় দেখতেন, আমি যখন হাজরাতে গেলাম, যখন অ্যাটাকটা হলো, তখন বুঝতে পারেননি যে আমি ওখানে গেছি, আমাকে যেতে বারণ করা হয়েছিল, আমি ওখান থেকে চলে গেছিলাম। কিন্তু হাজরার ঘটনা তো 90 সালে মনে হয় না, আর খাস খবর কি তখন তৈরি হয়েছিল 90 সালে? আরও অনেক কথা বলেছেন, তার মধ্যে কতটা সত্য কতটা মিথ্যা জানি না। এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতির পদে বসানোর জন্য নামটা নাকি উনিই প্রথম, মানে বিজেপিকে বা যারা বসিয়েছিলেন তাদেরকে প্রস্তাবটা দিয়েছিলেন, এটা বলেছেন। জ্যোতি বসু নাকি ওনাকে কখনো বলেছেন যে কবে এরা যাবে, মানে বুদ্ধদেবের সরকারটা কবে যাবে। বামপন্থীরা কি এতটা এরকম হয়? মমতা ব্যানার্জিকে বলে দিয়েছিলেন এরা কবে যাবে। ওনার বক্তব্য যে ডিট্যাচ হয়ে গেছিলেন জ্যোতি বসু, মানে ওনাদের সঙ্গে সম্পর্ক ছিল না, উনি নাকি বলেছেন কবে যাবে বুদ্ধ ভট্টাচার্যের সরকারটা। বামেরা কিন্তু মানে সেই মারা যাবে তবুও তারা এইভাবে কিন্তু নিজেদের অবস্থান পরিবর্তন করে না, আমরা দেখেছি, বিশেষ করে জ্যোতি বসুর মতো লোকেরা। তো উনি বলেছেন এইসব কথা, আরও অনেক কথা বলেছেন, তার সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন তৈরি হবে। আর নিজের তো সেই যে গুণগানগুলো করে থাকেন, আমি করি না, আমি কারোর টাকা নিই না, আমি সব নিজের ছবি আঁকা এইসব টাকা থেকে করি, অমক তমক। আর ওনাকেও বলা হয়েছে যে আপনার এত টাকা চুরি দুর্নীতির বলা হয় তাহলে কোথায়, বলে ওনাকেও খানিকটা বোরোলিন আবার এখানেও দেওয়া হয়েছে যে আপনার এত টাকা এত দুর্নীতির কথা বলা হয়, কই তো টালির চাল দেখতে পাচ্ছি, সুমন দে একটু পলিসি করে বলেছেন আর কি। তো উনি খুব আপ্লুত হয়েছেন, দারুণ কোশ্চেন করেছেন। তো এই বোরোলিনটা মোটামুটি আজকে ভালো জায়গায় বেশ লাগিয়ে দিয়েছেন সুমন দে, যেটা আমরা দেখলাম। তো কিন্তু একটাই প্রশ্ন আর কি আমার, সেটা হচ্ছে যে টালির চাল খুব ছিমছাম করে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সবটাই তো হাইলাইট হলো। তো সুমন দে কি এবার আরেকটা এপিসোড করবেন ওনার ভাইপোর বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখানো, যেমন আমরা আজকে মমতা ব্যানার্জির পিসির বাড়িটা যেমন দেখলাম, সুমনদের এই ওনার ভাইপো অভিষেক ব্যানার্জির বাড়িটা কি একটু ঘুরে ঘুরে দেখাবেন? আমাদের খুব কৌতূহল, আমাদের ঢোকার কোনো চান্স নেই। ওই শান্তিনিকেতন বলে যে বিল্ডিংটা আছে, ওখানটার ভিতরের অন্দর সজ্জাটা কেমন, মুখ্যমন্ত্রী এত ছিমছাম কমন ম্যান হিসেবে থাকেন, খুব একেবারে সিম্প্যাথি পাওয়ার মতো সব বক্তব্য রেখেছেন আজকে। দেখে মনে করবেন লোক না যে ও আহা এত সুন্দর থাকেন, এত অল্প করে থাকেন, আর এনার বিরুদ্ধে বলা হচ্ছে এত টাকার দুর্নীতি। সত্যি মানে এইরকম টাইপের একটা জিনিসটা কিন্তু অনেকের মধ্যে তৈরি হতে পারে। কিন্তু মমতা ব্যানার্জিকে সামনে রেখে যারা লুটপাট করে চলেছেন সেই লোকগুলোর বাড়িঘরগুলো আমরা কেন দেখতে পাবো না, দেখার কেন সুযোগ হবে না? এটা আমাদের একটা আবদার বা প্রশ্ন এবিপির কাছে, যে
মানে ওনাকে সামনে রেখে যারা কার্যত ওনাকে বিক্রি করে চলছেন, মানে ওনার ইমেজকে বিক্রি করে যারা নিজেদের স্বার্থ কায়েম করে ফেলেছেন, দুদিন এসে উনি এতদিন ধরে পলিটিক্সে এসছেন, ওনার নাকি এখনও টালির চাল অমুক তমুক কিছু নেই, ডাব্বা দেখাচ্ছেন, 10 টাকা 20 টাকা করে জমা করেন। কিন্তু ওনার পরে ওনার ভাইপো শুনছি বিরাট ব্যাপার স্যাপার, উনি তো বড় গাড়ি ছাড়া চলেনই না, তো তার বাড়ির অন্তঃসজ্জা অন্দরমহল এটা কি আমাদের দেখার সুযোগ হবে এই চ্যানেলে? এটা একজন দর্শক হিসেবে আমাদের কিন্তু প্রশ্ন রয়ে গেল। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে। আমার ব্যাখ্যা এটুকুই। এবার যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।